দর্শক আপনাদের আমন্ত্রণ জানাই যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। দিনভর মিনা ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। কাল আরাফার ময়দানে খুতবা। জোরালো সম্ভাবনা তৈরি হয়েও ফের অনিশ্চয়তা ইরান যুক্তরাষ্ট্র চুক্তি। গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে একমত হতে পারেনি দুপক্ষ। বিরোধী দল ও পুলিশের সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র তুরস্ক। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের অভিযোগ প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শুরু হলো পবিত্র হজ। লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুর শহর মিনা। রোববার রাতে এশার নামাজ পরেই ইহরাম পরিধান করে শহরটির দিকে শুরু হয় মুসল্লিদের যাত্রা। আজ 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি মিনায় রাত্রি যাপন করবেন হজ যাত্রীরা। সোমবার হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আরাফার ময়দানে উপস্থিত হবেন তারা। পরদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বছর ঘুরে ফের তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর বাইতুল্লাহ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত, ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ পালনে হাজির লাখ লাখ মুসল্লি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে ছুটে এসেছেন মুসল্লিরা। আগামী 3 দিন যথাযথ ধর্মীয় রীতি পালনে ছুটবেন একাধিক শহরে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পালন করবেন ইবাদত। রোববার রাতেই এশার নামাজ পড়ে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। তাদের পরিবহনের জন্য এবছর 24,000 বাস প্রস্তুত রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। তাবুর শহর মিনায় আজ ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ আদায়ের রীতি মুসল্লিদের। মিনায় রাত্রি যাপন শেষে মঙ্গলবার অর্থাৎ 9 জিলহজ আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন হজযাত্রীরা। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুতাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করবেন পশু কোরবানি। কমপক্ষে 16 লাখ মুসলিম অংশ নিচ্ছেন এবারের পবিত্র হজে। অনিক রহমান, যমুনা নিউজ। হজকে কেন্দ্র করে মক্কা মদিনা সহ পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর আশপাশে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি আরব। ইরান যুদ্ধের জেরে তৈরি হওয়া হামলার সংখ্যায় এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ার ডিফেন্স ছাড়াও বসানো হয়েছে রাডার, আকাশযান বিধ্বংসী বিভিন্ন সিস্টেম। এদের সাথে মোতায়েন করা হয়েছে সৌদির রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্স, স্পেশাল ফোর্স, CBRN ও বিভিন্ন নিরাপত্তা বাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সৌদি আরবেও নিক্ষিপ্ত হয় বহু ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সৌদি আরবে হজের মৌসুমে ধর্মীয় আবহের মাঝেও আলোচনায় মূল্যস্ফীতি, যুদ্ধ পরিস্থিতি, সরবরাহ সংকট আর বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব মিলিয়ে কয়েক গুণ দাম বেড়েছে পণ্যের। আর তাই মক্কার বাজারে ভিড় থাকলেও হিসাব কষিয়েই খরচ করতে হচ্ছে হজযাত্রীদের। অতিথি ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়া এবছর তুলনামূলক কম বিক্রিবাট্টা। হজ মৌসুমে মক্কায় কেনাকাটায় ব্যস্ত মুসল্লিরা। গ্র্যান্ড মসজিদের আশপাশে বাজার এলাকা ঘুরে দেখছেন বিভিন্ন দেশ থেকে আগতরা। চাহিদার শীর্ষে খেজুর, আতর, জায়নামাজ, স্বর্ণ বা রূপার অলংকার। ভিড় চোখে পড়ার মতো, কিন্তু আগের মতো স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন না।
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার আঁচ লেগেছে মক্কার বাজারেও। যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থার প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়, বেড়েছে পরিবহন ব্যয়। ইসলামের পবিত্রতম স্থানের আশপাশের বাজারগুলোতেও বেড়ে গেছে পণ্যমূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে উপহার সামগ্রী সবকিছুর দাম বেড়েছে আগের তুলনায়। গত বছরও আমি হজ পালন করেছি, কিন্তু এবছর দাম দরের ক্ষেত্রে অনেক পার্থক্য দেখছি, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। মূল্য বৃদ্ধির প্রভাব শুধু এখানে নয়, পুরো বিশ্বেই পড়েছে। কিছু উপহারের জিনিস কিনতে বের হয়েছিলাম, কিন্তু দাম আমার চিন্তার বাইরে। আগে এখানে জিনিসপত্র কিনলে দাম কিছুটা কম ছিল, এমনকি স্বর্ণ, রূপা আর আতরের দামও আগের তুলনায় অনেক বেশি মনে হয়েছে। বিক্রেতারা বলছেন দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা কমে গেছে ক্রেতাদের, তাই প্রতি হজ মৌসুমের মতো বেচা বিক্রি নেই এবার। সত্যি বলতে এবার রূপার চাহিদা খুবই কম, কারণ দাম বেড়েছে, আগের মতো আর নেই। সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত গড় মূল্যস্ফীতির হার 1.8%, যা বছর শেষে দাঁড়াতে পারে 2.2% পর্যন্ত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আবারও কথা পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির জোরালো সম্ভাবনার আশা জাগিয়েও পিছু হটলেন অবস্থান থেকে, জানালেন এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে একমত হতে পারেনি দুপক্ষ, নিশ্চিত করেছে ইরানও, যদিও আলোচনা এখনও চলমান বলে জানিয়েছে ওয়াশিংটন ও তেহরান। যুক্তরাষ্ট্র ইরান দুপক্ষই শুনিয়েছিল আশার বাণী। রোববার রাতে প্রাথমিক একটি চুক্তি হবে ছিল এমন জোরালো সম্ভাবনা। ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন এ তথ্য। আরও একবার নিজের কথার বরখেলাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন সিদ্ধান্ত নিতে মার্কিন আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন তিনি। চুক্তি স্বাক্ষর ও অনুমোদন না হওয়া পর্যন্ত তেহরানের উপর অবরোধ বহাল থাকবে বলেও জানান। এই ইস্যুতে সতর্ক অবস্থানে হোয়াইট হাউস কর্মকর্তারা। চুক্তির খসড়া চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা, তবে আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন। ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আজে বাজে কোনো চুক্তি করবেন না ট্রাম্প। আমরা একটি ভালো চুক্তি করব অথবা বিকল্প ভাবব, আমরা এখনো কাজ করছি। গত রাতে কোনো সংবাদ মিলবে ভেবেছিলাম। যেমনটা প্রেসিডেন্ট বলেছেন, তিনি তাড়াহুড়ো চান না, আজে বাজে কোনো চুক্তি করবেন না, কূটনীতির সব সুযোগ কাজে লাগাতে চাই। ইরানও নিশ্চিত করেছে চূড়ান্ত সমঝোতা হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। দেশের মর্যাদার সাথে আপোষ করবেন না আবারও বললেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি। পুরো পৃথিবীকে নিশ্চিত করতে প্রস্তুত যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না, এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে চাইছি না। এই অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরায়েল, তাদের বিশাল দখলদারিত্বের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। অস্থিতিশীলতা, বিভক্তি ও যুদ্ধ জিইয়ে রাখতে নানা ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা দেশের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ণ হতে দেব না। একদিন আগে মার্কিন কর্মকর্তাদের সূত্রে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরান। এই দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে আরও 60 দিন, খুলবে হরমুজ প্রণালী, একই সাথে তুলে নেওয়া হবে মার্কিন অবরোধ। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চললেও ওয়াশিংটনের প্রতি এখনও গভীর সন্দেহ রয়েছে তেহরানের। বারবার বিশ্বাস ভঙ্গ করে সেই অনাস্থায় আরও ঘি ঢালছে ট্রাম্প প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের সঙ্গে যে কোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক হুমকি পুরোপুরি দূর করতে হবে এ বিষয়ে একমত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, হরমুজ প্রণালী খোলা রাখা এবং সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে ট্রাম্পের সাথে তার আলোচনা হয়েছে। এ সময় দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আসা হুমকি পুরোপুরি বন্ধ করার প্রয়োজনীয়তার উপরে জোর দেন। এছাড়া লেবানন সহ বিভিন্ন দিক থেকে আসা হুমকির বিরুদ্ধে আত্মরক্ষায় ইসরায়েলের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। এর আগে রোববার তেহরানের সাথে আলোচনা শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই ট্রাম্প তার কূটনৈতিক প্রতিনিধিদের
ইরানের সাথে কোনো চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ দেন। ইসরায়েলি আগ্রাসনে এখনও উত্তপ্ত দক্ষিণ লেবানন। হামলা চলাকালে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা। চিকিৎসার জন্য তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রোববারের হামলায় দক্ষিণ লেবানন থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি আগ্রাসনে লেবাননে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, নিহতদের মধ্যে 123 জন স্বাস্থ্যকর্মী, 210 জনের বেশি শিশু, প্রায় 300 নারী রয়েছে। তুরস্কে বিরোধী দল সিএইচপির সদর দপ্তরে পুলিশের অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দলীয় নেতৃত্ব নিয়ে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এই সহিংসতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী নেতা ওজেল অভিযোগ করেছেন, তাদের দমন করতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হচ্ছে, যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির সদর দপ্তরে পুলিশ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। টিয়ার গ্যাস, ধাওয়া পাল্টা ধাওয়া আর উত্তেজিত স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। দলীয় কার্যালয় রক্ষায় বাধা দেন সিএইচপি নেতাকর্মীরা, কিন্তু আদালতের নির্দেশ বাস্তবায়নে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় পুলিশ। একদিকে পানি ছিটিয়ে প্রতিরোধ, অন্যদিকে টিয়ার গ্যাস ছুড়ে এগোতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় মহাসংকটে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। সংকটের কেন্দ্রে রয়েছে বর্তমান বিরোধী নেতা ওজগুর ওজেল। আদালত তার নেতৃত্ব বাতিল ঘোষণা করার পরই উত্তেজনা চরমে পৌঁছায়। রায়ে সাবেক নেতা কেমাল কিলিচ দারোগলুকে দলীয় পদে পুনর্বহলের নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালে নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের কাছে হেরে যাওয়া কিলিচ দারোগলুর অনুসারীদের দাবি, নতুন দায়িত্ব বুঝে নিতে বাধা দেওয়া হচ্ছে। এরপরই আঙ্কারার গভর্নরের নির্দেশে অ্যাকশনে নামে পুলিশ। এই অভিযানের মাঝে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় পুলিশের হামলার কথা জানায় ওজেল। পরবর্তীতে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। তারা আমাদের উৎখাত করতে চেয়েছে, কিন্তু আমরা থামবো না। আমাদের এই লড়াই গণতন্ত্রের লড়াই। বক্তব্য শেষে শত শত সমর্থককে নিয়ে পার্লামেন্ট অভিমুখে মিছিল শুরু করেন ওজেল। রাজপথে তখন স্লোগান, এরদোগান সরকারের বিদায় এবং আন্দোলন আরও জোরদার করার ডাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, বিরোধী দল দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে সরকার। অন্যদিকে 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোগানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, একে একে কোণঠাসা করা হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। স্ত্রীকে নিয়ে তাজমহল পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার দক্ষিণ এশিয়া ও ভারত সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি। 1700 শতকের মুঘল স্থাপত্যের এই নিদর্শনের সামনে দাঁড়িয়ে স্ত্রী জ্যানেট রুবিওর সাথে ছবিও তুলেন তিনি। পেছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন। এর আগে শনিবার ভারত সফরে পৌঁছান মার্কো রুবিও। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি এবং পাকিস্তান ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাড়তি যোগাযোগে কিছুটা চাপের মুখে পড়া ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতেই এই সফর করছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি রুবিওর প্রথম ভারত সফর। 4 দিনের সফরে তিনি কলকাতা, আগ্রা, জয়পুর, নয়াদিল্লি সফর করবেন। এ সময় বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রক্ত মাংসের মানুষের মতোই বৌদ্ধ ধর্মের রীতিনীতি পালন করছে স্বয়ংক্রিয় রোবট। এমন অদ্ভুত কাণ্ড দেখা গেছে সাউথ কোরিয়ায়। প্রতি বছর গৌতম বুদ্ধের জন্মদিনের আগে পদ্মফুলের আকৃতির লণ্ঠন নিয়ে দেশটির বাসিন্দারা শোভাযাত্রা করে এবং এর নেতৃত্ব দেন একদল বৌদ্ধ ভিক্ষু। এবছর এই দায়িত্ব পালন করতে দেখা যায় বেশ কিছু মানব আকৃতির রোবটকে এবং বৌদ্ধ ভিক্ষুদের মতোই হাতজোড় করে অভিবাদনও জানায় তারা। রক্তাম্বর পরে দক্ষিণ কোরিয়ার রাস্তায় হাঁটছে মানবাকৃতির রোবট। বৌদ্ধ ভিক্ষুদের মতোই দৃঢ় পায়ে শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছে সেগুলো।
প্রতিবছর গৌতম বুদ্ধের জন্মদিনের আগে ঐতিহ্যবাহী লোটাস ল্যান্টার্ন উৎসব পালন করে সাউথ কোরিয়ার বাসিন্দারা। পদ্ম ফুলের আদলে তৈরি রঙিন কাগজের লণ্ঠন হাতে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। এটি মূল আকর্ষণ হলেও এবছর রোবট ভিক্ষুদের পদযাত্রা উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করেছে। এতদিন শুধু নিউজেই গাবি নামে এই রোবট ভিক্ষুকে দেখতাম, আজ নিজের চোখে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। আগামী লোটাস ল্যান্টার্ন উৎসবেও আমি এটিকে দেখতে চাই। চমকপ্রদ ব্যাপার। আমার ছেলে এমন উদ্যোগ খুব পছন্দ করেছে। আমি চাই ধর্মীয় আচার অনুষ্ঠানে রোবটদের এমন অংশগ্রহণকে আরো বেশি মানুষ সমর্থন দিক। স্বয়ংক্রিয় এসব রোবটের উচ্চতা 4 ফুটের কিছু বেশি। বৌদ্ধ ভিক্ষুদের মতো পরনে ধূসর বাদামি পোশাক আর গলায় জপমালা দেখে সেগুলোকে রীতিমতো বৌদ্ধ ভিক্ষুই মনে হয়। 2 হাত জোড় করে দর্শনার্থীদের অভিবাদনও জানাতে পারে এরা। সবকিছুকে সাদরে গ্রহণ করাই বৌদ্ধ ধর্মের মূল দর্শন। বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নজির রয়েছে। তাই ভাবলাম আমাদের শোভাযাত্রায় রোবটকে অন্তর্ভুক্ত করতে আপত্তি কোথায়। চলতি মাসের শুরুতে বুদ্ধ পূর্ণিমার দিন মানব সদৃশ এসব রোবট ভিক্ষুর আত্মপ্রকাশ ঘটে দক্ষিণ কোরিয়ায়। মাথা নত করে প্রণাম করে অহিংসার ধর্মে নিজেদের সমর্পণ করে রোবটগুলো। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 101 ছাড়িয়েছে। একই সাথে 900 জনেরও বেশি সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। ডিআরসি সরকার শনিবার ঘোষণা করে যে ইবোলার প্রাদুর্ভাবের নতুন ঢেউ দেশটিতে আরও আতঙ্ক ছড়িয়েছে এবং সংক্রমক প্রতিরোধে পূর্ব ডিআরসির ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতে সমস্ত যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করা হয়েছে। এখানেই ইবোলা সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর আগে শুক্রবার ডিআরসিতে চলমান ইবোলা প্রাদুর্ভাবের জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা উচ্চ থেকে অত্যন্ত উচ্চতে উন্নীত করেছে, তবে বিশ্বব্যাপী ঝুঁকি নিম্ন রয়েছে। রাশিয়ার সীমান্তের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় সাইবার হামলার শিকার হলো ব্রিটিশ প্রতিরক্ষা সচিবকে বহনকারী বিমান। বৃহস্পতিবার এস্তোনিয়া থেকে যুক্তরাজ্য ফেরত যাওয়ার সময় এমন ঘটনার সম্মুখীন হন ডিফেন্স সেক্রেটারি জন হিলি, যা এবারই প্রথম। 3 ঘণ্টাব্যাপী ফ্লাইটের রুশ সীমান্তবর্তী এলাকার উপর দিয়ে যাওয়ার সময় অচল হয়ে যায় জন হিলির আকাশযানের জিপিএস। বলা হচ্ছে লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যাচ্ছিল জন হিলির বিমানের ফ্লাইট পথ এবং সিগন্যাল জ্যামিংয়ের এই ঘটনার পেছনে দায়ী করা হচ্ছে রাশিয়াকে। কদিন আগেই কৃষ্ণ সাগরে রুটিন টহলের সময় রাশিয়ার 2 যুদ্ধ বিমানের মুখোমুখি হয়েছিল এক ব্রিটিশ নজরদারি বিমান। 2টি রুশ সুখোই 35 যুদ্ধ বিমান যুক্তরাজ্যের আকাশযানটির খুব কাছাকাছি এসে পড়ে বলে দাবি করা হয়। প্যারাগ্লাইডরত অবস্থায় মাঝ আকাশে বিমানের সাথে ধাক্কা, ছিঁড়ে নষ্ট হয়ে গেল প্যারাশুট। এরপরও রিজার্ভ স্যুট ব্যবহার করে নিরাপদে মাটিতে নেমে এলেন প্যারাগ্লাইডার। অবিশ্বাস্য এই ঘটনাটি অস্ট্রিয়ায় ঘটেছে, আর পুরো মুহূর্তটি রেকর্ড হয়েছে প্যারাগ্লাইডারের গায়ে লাগানো অ্যাকশন ক্যামেরায়। ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উচ্চতা প্যারাগ্লাইডরত অবস্থায় আল্পস পর্বতমালার সৌন্দর্য উপভোগ করছিলেন 44 বছর বয়সী এক নারী। কিন্তু মাঝ আকাশেই ঘটল ভয়াবহ এক ঘটনা। কোনো বলাকওয়া নেই, দূর আকাশে হঠাৎ করেই এক গতিময় প্লেনের আবির্ভাব। মুহূর্তে গ্লাইডারের প্যারাশুট ছিঁড়ে বেরিয়ে যায় আকাশযানটি। মাটি থেকে হাজার হাজার ফুট উচ্চতায় উল্টে পাল্টে গিয়ে বাতাসের সাথে লড়াই করতে হয়েছে ওই প্যারাগ্লাইডারকে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সঙ্গে থাকা রিজার্ভ প্যারাশুট খুলতে সক্ষম হন তিনি। নিরাপদে মাটিতে অবতরণও করেন। পরে হেলিকপ্টার দিয়ে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয় তাকে। শনিবার অস্ট্রিয়ার সলসবার্গ অঞ্চলের পিজেনডর্ফে হয় এই ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে বিমানের পাইলট চেষ্টা সত্ত্বেও সংঘর্ষ এড়িয়ে যেতে পারেননি। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।